মেয়রের শপথ দাবিতে কাকরাইলে সড়ক অবরোধ, যোগ দিলেন ইশরাকও। সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ, উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি। পিসির পদত্যাগ, স্থানীয় ভোটের দাবিতে বিক্ষোভ, কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচন চায় না এনসিপি। পিসি নয়, সিদ্ধান্ত নেবে সরকার, বললেন সানাউল্লাহ। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি নেতা জয়নুল আবদিন। ষড়যন্ত্র থেকে বাঁচতে অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান নেতাদের। করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, হবেও না, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। নদীতে মাছ তো বলো, মাছের ক্ষয়শো নাই। এবং দখল দূষণে মৃত প্রায় ঢাকার প্রাণ বুড়িগঙ্গা। প্রতিদিন মিশছে অন্তত 90 টন ময়লা। তলদেশে মিলছে প্লাস্টিক বর্জ্য। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থানরত সমর্থকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যার পর তিনি কাকরাইলে যান। পরে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই আন্দোলন কোনো একজনের ক্ষমতায় বসার নয়, এটি নির্ধারণ করবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়টি। সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ তুলে এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগও দাবি করেন তিনি। কাকরাইল মোড়ে সমর্থকদের চলা বিক্ষোভ কর্মসূচিতে সন্ধ্যার পর যোগ দেন ইশরাক হোসেন। এ সময় বিক্ষোভকারীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে অস্থায়ী মঞ্চে উঠে বক্তব্য দেন এই বিএনপি নেতা। বলেন, বিচার বিভাগকে প্রভাবিত ও নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা চলছে। শুধু মেয়র পদে একজন ব্যক্তির দায়িত্ব বুঝে নেওয়া নয়, এই কর্মসূচি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা সেটি নির্ধারণ করবে বলেও উল্লেখ করেন তিনি। পদত্যাগ দাবি করেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের। এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়, আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে অবিলম্বে পদত্যাগ। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সন্ধ্যার দিকে বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান কর্মসূচি পালন করেন সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা তাদের। আমাদের মেয়রকে আমাদের নগর ভবনে মেয়র হিসেবে মনোনয়ন বসানো না পর্যন্ত আমরা আজকে রাত থেকে আমাদের কোর্টের রায় পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমাদের আছে ক্ষমতা আর ইশরাকের আছে জনতা। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইশরাকের শপথ না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। এর আগে সকালে টানা সপ্তম দিনের মতো নগর ভবন ও মৎস্য ভবন মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তার সমর্থকরা ধরে কর্মসূচি পালন করছেন এবং এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের একেবারে কাছাকাছি কাকরাইলের এই সড়কটিতে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তার সমর্থকেরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছন থেকে শুরু করে চারপাশের পুরো জায়গা জুড়ে তার সমর্থকরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যেন ইশরাককে খুব দ্রুততম সময়ের মধ্যে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। 14 মে থেকে তারা
এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর মাঝখানে তারা নানানভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। আপনারা দেখেছেন এর আগে অভিনবভাবে তারা তাদের কর্মসূচি পালন করেছিলেন, যে গানে গানে তারা প্রতিবাদ করেছিলেন। তারা যে কথাগুলো বলছেন যে অনির্বাচিত প্রশাসক সিটি কর্পোরেশনে বসে আছে, সেটি যেন খুব দ্রুততম সময়ের মধ্যে সরানো হয় এবং সরিয়ে আদালত যাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে তাকে যেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এই দাবিতে তারা গত 7 দিন ধরে এই আজকের দিন সহ এটা তাদের 8ম দিনের কর্মসূচি চলছে। আরও একটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তো গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার যে ফল, সেই ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। এরপর ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। তারপর থেকে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, মেয়র হিসেবে সিটি কর্পোরেশনে বসানোর জন্য, তার দায়িত্ব পালনের জন্য তার সমর্থকরা একের পর এক কর্মসূচি পালন করে যাচ্ছেন। এবং আপনাদেরকে আগেও বলেছি যে 7ম দিন শেষ করে তারা 8ম দিনের মধ্যে তাদের কর্মসূচি পালন করছেন। তো এই ছিল কাকরাইল থেকে এই মুহূর্তে আমার কাছে থাকা তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইল মোড় থেকে। এদিকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাকের শপথ আয়োজন নিয়ে রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজপথ কিংবা আদালত পাড়ায়ও। যদিও ইশরাককে শপথ পড়ানো হবে কিনা তা এখন নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর, যেটি জানা যাবে বৃহস্পতিবার। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কিন্তু শপথের কারণে আটকে আছে মেয়রের চেয়ারে বসা না বসা। আর শপথ নিতে পারা না পারা এখন নির্ভর করছে উচ্চ আদালতের উপর। এ বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। বুধবার আদেশ দেওয়ার কথা থাকলেও শ্বাসরুদ্ধকর শুনানি হয়। আইনি যুক্তিতে দুপক্ষই কেউই কাউকে এক চুলো ছেড়ে কথা বলেননি। ইশরাকের আইনজীবীর সাফ কথা, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে, তা মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথ নেওয়া ঠেকাতে তৃতীয় পক্ষের করা রিট চলতে পারে না। ক্ষতি খুঁজতে একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। ইশরাকের আইনজীবীরা আরো বলেন, এ মামলা এখন কেবল আইনি নয়, হয়ে গেছে রাজনৈতিক। আদালতের উচিত নয় এতে জড়ানো। রিটকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তারা। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। রিটকারীর আইনজীবী বলছেন ভিন্ন কথা। ইশরাককে মেয়র ঘোষণার রায় ও বিচারিক প্রক্রিয়ায় নানা অসঙ্গতি রয়েছে, সেই কারণে হস্তক্ষেপ করা উচিত উচ্চ আদালতের। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নাসিরউদ্দিন কমিশনের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার তাগিদ নেতাদের। ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। তবে কমিশন বলছে নিরপেক্ষভাবে কাজ করছে ইসি। আগে জাতীয় নাকি স্থানীয় ভোট হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার।
পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের ডাকে বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতারা আসেন সমাবেশ স্থলে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ইসির মূল ফটকে অবস্থান নেন তারা। বাকশালী আইনে যে ইসি গঠন হয়েছে সেই কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে দাবি করেন নেতারা। ইসি একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে উল্লেখ করে এনসিপির নেতারা কমিশনের পদত্যাগের দাবি জানান। এই ইসি সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। এই কারণে অবিলম্বে এই ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকারের নির্বাচনের তাগিদ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয়, তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এদিকে সভা শেষে ইসির নিরপেক্ষতার প্রশ্নে এনসিপির অভিযোগের জবাব দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোন নির্বাচন আগে এটি সরকারের সিদ্ধান্ত, ইসির নয় উল্লেখ করে তিনি বলেন এনসিপির দাবি রাজনৈতিক। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসিএসপিদের বাদ দিয়ে ইসির অধীনে এনে খসড়া নীতিমালার সংশোধনীও নীতিগতভাবে অনুমোদন করেছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এমন কর্মসূচির নামে কারো এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে নেতারা বলেছেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার পাঁয়তারা করছে একটি মহল। জোর করে কোনো দাবি আদায় ভালো দৃষ্টান্ত নয় মন্তব্য করে দলটির নেতারা দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কার না নির্বাচন, কোনটা আগে সে প্রশ্ন ছাপিয়ে এখন ইশরাকের শপথ, রাস্তা অবরোধ, এমনকি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে কমিশন ভবন ঘেরাও। দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিএনপি নেতারা বলছেন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে জাতীয় নির্বাচন পেছাতে একটি মহল চক্রান্ত শুরু করেছে। নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের কঠোর সমালোচনা করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন নির্বাচন ও কমিশন নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। কেন ইশরাক শপথ নিতে পারলেন? 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল হবে। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? বুধবার দুপুরে ময়মনসিংহে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার পরও হুমকি দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হচ্ছে। জোর করে দাবি আদায় ভালো দৃষ্টান্ত নয় বলেও মন্তব্য তার। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। যদি জোর করে সেটা আদায় করা হয় তাহলে এটা অভিপ্রেত না। গণতান্ত্রিক আন্দোলনে থাকা দলগুলোকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জনগণ তা কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ছিল স্লিপ অফ টাং। এ নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি, হবেও না, এমনটাই দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেছেন মানবিক সহায়তা চ্যানেলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে পুরো দায়িত্ব থাকবে জাতিসংঘের, বাংলাদেশ শুধু নিরাপত্তা সহায়তা দেবে।
রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠাতে করিডোর দেয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যেই তোলপাড় রাজনৈতিক অঙ্গন। দলগুলোর নানা সমালোচনা আর বিশ্লেষকদের দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রকাশ আগুনে ঘি ঢালে। এর মধ্যেই মার্কিনীদের হয়ে প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমে এমন খবরে রটে গুজবও। এটা না হলে পরে আপনি এ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগে ব্যাখ্যা দিলেও এবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান স্পষ্ট করে জানালেন। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনাই করেনি অন্তর্বর্তী সরকার, আগামীতেও নেই কোনো সম্ভাবনা। করিডোর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সমালোচিত বক্তব্যকে স্লিপ অফ টাং বলে ব্যাখ্যা করেন খলিলুর রহমান। উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। that was a slip of tongue and you have to give him that. দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমেরিকা, চায়না যারা আছেন সেখানে অংশীজন, তাদের সবার সঙ্গে কথা বলছি। আমাদের উপরে কোনো চাপ নাই। রাখাইনের 90% ভূখণ্ড আরাকান আর্মির দখলে থাকায় জান্তা সরকারের পাশাপাশি তাদের সঙ্গেও আলোচনা চলছে। দুই পক্ষই রোহিঙ্গা প্রত্যাবাসনে নীতিগতভাবে একমত হয়েছে বলে জানান নিরাপত্তা উপদেষ্টা। আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছে। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। এদিকে নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেই কেউ সে দেশের নাগরিক হয়ে যায় না। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ, আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি এখনও বাতিলের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। তবে চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ সীমান্তে ভারতের পুশিন কিংবা স্থলপথে পণ্য আমদানি বন্ধ ইস্যুতে দিল্লিকে চিঠি লিখলেও জবাব মেলেনি বলেও জানান তিনি। এদিকে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের অব্যাহতি প্রসঙ্গে উপদেষ্টা বলেছেন, অপসারণ নয়, নিজের ইচ্ছাতেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন সচিব। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে শতাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ। যেসব চুক্তিতে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের তাবেদারি করার অভিযোগও আছে শেখ হাসিনার বিরুদ্ধে। 5 আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি হলেও সেসব চুক্তি থেকেছে আলোচনার বাইরে। উল্টো ট্রান্সশিপমেন্ট ও স্থলবন্দর দিয়ে আমদানি বাতিলের মতো সিদ্ধান্ত জানিয়ে ঢাকাকে অসহযোগিতার স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। একতরফা এই চুক্তিগুলো বাতিলে কি কোনো উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার? এমন প্রশ্নে উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে বিএসএফ, তবে এ সংক্রান্ত চিঠির কোনো জবাব পায়নি বাংলাদেশ। এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে অপসারণের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে মন্ত্রণালয়ে, তবে উপদেষ্টার দাবি নিজ থেকেই দায়িত্ব ছাড়ছেন তিনি। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। এছাড়াও প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী শফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসার ইঙ্গিত দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের অবস্থান। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। তবে দুদক বলছে তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে।
এসব অভিযোগের অনুসন্ধানে বুধবার দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করে তানভীর বলেন, প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত। যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব, প্রয়োজনে জেলে যেতে হলে যাব। এদিন চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান অভিযোগ ভিত্তিহীন, পদত্যাগ করবেন উপদেষ্টার পিও পদ থেকেও। আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। দুদক জানায় অভিযোগগুলোর সঙ্গে অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন, আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সেগুলো রেকর্ড করেছেন, তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে রাজধানীর জাফরাবাদে ডাকা হয় ফটোগ্রাফারকে। ক্যামেরা ছিনিয়ে নিতে গেলে বাধা দেয়ায় কুপিয়ে হত্যা করা হয় ইমনকে। একই দিন ধানমন্ডি লেকের পাড়ে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে জিগাতলায় হত্যা করা হয় শিক্ষার্থী আলভিকে। আলাদা ঘটনায় গ্রেফতার 14 জনই বিভিন্ন টিকটক গ্রুপের সদস্য বলে জানায় পুলিশ। এই ঘটনার পর ঢাকা, আশুলিয়া ও ময়মনসিংহ থেকে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও 2টি ক্যামেরা। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে পুলিশ জানায় চক্রটি টিকটকের ভিডিও বানাতে ডিএসএলআর ক্যামেরা ছিনতাই করতেই 2 জনকে ফাঁদে ফেলে। এরা একটু ভাসমান টাইপের, এরা টিকটক করে বেড়ায়। এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না, তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার। তখন ফেসবুকে একটা গ্রুপ দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের, যে নুরুল ইসলাম নামে একটা পেজ আছে, ফটোগ্রাফার পেজ, ওইখান থেকে নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে। ওই দিন রাতেই জিগাতলা এলাকায় শিক্ষার্থী আলভি সহ 4 জনকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আলভি। এই ঘটনায় 4 জনকে গ্রেফতারের পর পুলিশ জানায় সিনিয়র জুনিয়র বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হয় ওই শিক্ষার্থী। হাসান এবং ওর সাথে যারা ছিল এদের অনেক বড় গ্রুপ, এদের হচ্ছে ইগোতে লাগছে যে আমরা জুনিয়র ছেলেপেলে বলে আমাদের মারবে বা চটথাপ্পড় দিবে, এই নিয়ে এদের একটা ইগো কাজ করছে। গ্রেফতারকৃত সকলে রায়ের বাজার ও আশেপাশে এলাকার টিকটক গ্রুপের সক্রিয় সদস্য। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও চামড়ার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। সেই সঙ্গে গতবারের চেয়ে এবার চামড়ার দাম বেশি নির্ধারণের ইঙ্গিত দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে ঈদুল আজহা সামনে রেখে 28 তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে কারখানা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নির্ধারণ ও চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা। পশু ক্রয় বিক্রয় না হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, পশুবাহী পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। পরিবহন ক্ষেত্রে যে চাঁদাবাজির যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে। সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের উপযুক্ত মূল্য দিতে এবার কোরবানির পশুর চামড়ার মূল্য গতবারের চেয়ে বেশি নির্ধারণ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি। বিজিবিকে এই ব্যাপারে সেন্সিটাইজ করব এবং আমরা আশা করি তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এই চামড়া যেন পাচার না হয়। এদিকে ঈদুল আজহায় নৌখাতের প্রস্তুতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নৌপরিবহন এবং শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, 28 মের মধ্যেই শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে, অন্যথায় যেসব কারখানা মালিকের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে,
they'll be arrested. বেতন পরিশোধ না করলে মালিকরা ঢাকার বাইরে যাওয়ারও অনুমতি পাবেন না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। শ্রমিকের পয়সা দিতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদের 2 সপ্তাহ আগেই রাজশাহী ও নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এসব হাট থেকে পশু কিনে রাজধানী সহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন পাইকাররা। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতা বিক্রেতাদের মাঝে। ঈদুল আজহার বাকি আরও 2 সপ্তাহ। এবার আগে ভাগেই গবাদি পশুতে কানায় কানায় পূর্ণ হাট। কোরবানির জন্য দরদাম করে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাট, এখান থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। খামারিরা জানান হাটে এখন কোরবানির পশুর দাম তুলনামূলক কম, আর ব্যাপারীরা বলছেন গরুর দাম বেশি নিচ্ছেন খামারিরা। যে দামে কিনে আনছি তার থেকে কম দাম বলে 10 টাকা কম বলে। 1,80,000 যেখানে বিক্রি হয় সেখানে 100 গরু 150 বেচে যেতেছে আমাদেরকে। জমজমাট নওগাঁর মাতাজি হাটও 80,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ছোট আকৃতির গরু। তবে মাঝারি আকৃতির ষাঁড় গরুর দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। খামারিদের দাবি গোখাদ্যের দাম বাড়ায় এবার আসল তোলা নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। খাবারের দাম দিচ্ছে, গৃহস্থ সেরকম দাম পাচ্ছে না। মাঝারি গরুটা বেচা কেনা বেশি, কিন্তু বড় গরু কিনে লোক নাই। গতবারে যেটা কিনছি আমরা 1 লাখ দেয়, এবারে 90 কম লাগছে। নওগাঁ প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় এবছর প্রায় 8 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। রাজস্ব বোর্ড বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে 24 থেকে 26 মে সারা দেশের সব দফতরে কর্মবিরতি পালন করা হবে বলেও জানানো হয়। তবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা আওতার বাইরে থাকবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতির পর বুধবার অবস্থান কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি আদায় না হওয়ায় নতুন কর্মসূচি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংস্থাটির চেয়ারম্যান সংকট নিরসনে প্রকৃত সত্য আড়াল করছেন এমন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি ও অসহযোগিতা করার কর্মসূচি দেওয়া হয়েছে। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করে রাজস্ব বোর্ড সংস্কারে পরামর্শ কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশের দাবি জানানো হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে 22 মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি অব্যাহত এবং 24, 25 ও 26 মে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে। 24 মে এবং 25 মে সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। 26 মে যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের 13 জন প্রতিনিধি অংশ নিলেও দাবি দেওয়া শোনার জন্য যথাযথ সময় দেওয়া হয়নি। মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ার প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। আমরা সবশেষে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। টেকসই ও কার্যকর সংস্কার করে শক্তিশালী ও জবাবদিহিমূলক রাজস্ব বোর্ড গঠনে সকল অংশীজনের মতামত নেয়ার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রেমিটেন্স প্রবাহের কারণে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আগামী মাসে যা ছুঁতে পারে $3,000 কোটি। গবেষণা প্রতিষ্ঠান PRI আয়োজিত সেমিনারে একথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। 2021 সালের আগস্টে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছেছিল $4,800 কোটি বা $48 বিলিয়ন। বিগত সরকারের নানা অনিয়ম দুর্নীতির ফলাফল হিসেবে অর্থনৈতিক সংকটের জেরে চলতি বছরের ডিসেম্বরে রিজার্ভ নেমে আসে $15 বিলিয়ন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারে চেষ্টায় আছে। এতে কমেছে অর্থ পাচার, বেড়েছে রেমিটেন্স। ইতিবাচক প্রভাব হিসেবে বাড়ছে রিজার্ভ। গভর্নর জানালেন, আসছে দিনগুলোতে আরও বাড়বে। এই রেমিটেন্স, এক্সপোর্ট, ফরেন ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে যদি আমরা ইকোনমিটাকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারি, কিছুটা হয়েছে, আমার রিজার্ভ বেড়েছে, আরও বাড়বে। এখন রিজার্ভ এই মুহূর্তে
আমাদের আগের হিসেবে যদি আমরা ধরি 27 বিলিয়ন আছে, 27 থেকে 30 বিলিয়ন হয়ে যাবে আগামী মাসে। রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সেমিনারে গভর্নর ক্ষুদ্র ঋণের প্রসঙ্গ টেনে বলেন, গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার প্রসার বাড়ায় এই খাতটি এখন প্রতিযোগিতার মুখে আছে। ওখানে বড় রকমের কনসলিডেশন হবে। 26% ইন্টারেস্ট রেট দিয়ে মাইক্রো ক্রেডিট বেশি দিন থাকতে পারবে না, হয়তো আমরা বলবো না, বাজার বলে দিবে। কারণ যখন এজেন্ট ব্যাংকিংয়ের কাছ থেকে তারা 13-14% ইন্টারেস্টের সুদ লোন নিতে পারবে, তারা কেন মাইক্রো ক্রেডিটে 26% দিয়ে লোন নেবে? অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করছে তা আগামীতে আবারও করার প্রয়োজন হতে পারে। আজকে আমরা যে সংস্কারটা করছি, এই সংস্কারটা কিন্তু আগামীকাল এমন হতে পারে যে এটাকে আবার পুনরায় সংস্কার করা দরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন বলেছেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ চা। এর রয়েছে 200 বছরের ইতিহাস। চা এখন বাংলা সংস্কৃতির অংশ। বাংলাদেশে অবস্থিত চায়না এম্বাসি ও বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার BCFC আয়োজিত টি ফর হারমোনি অনুষ্ঠানে একথা বলেন তিনি। বুধবার সন্ধ্যায় বনানী ক্লাবে আন্তর্জাতিক চা দিবস 2025 উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চায়না এম্বাসির কালচারাল সেক্রেটারি লিউ শাওপেং বলেন, চীনা সভ্যতার অংশ চা। আর বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন BCFCর সভাপতি ASM কামাল উদ্দিন। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত সবাই। কালো পানিতে ভেসে যাচ্ছে ময়লার ফেলা। উৎকট দুর্গন্ধ তো আছেই, বলছি দূষণে জর্জরিত বুড়িগঙ্গার কথা। দিনের পর দিন ঢাকার ডাম্পিং হিসেবে ব্যবহৃত হতে হতে আপন রূপটাই হারিয়ে ফেলছে এই নদী। এমনকি তলদেশের 15 ফিট নিচেও মিলছে প্লাস্টিক বর্জ্য। প্রিন্স আরেফিন এবং মোবারক হোসেন শুভর তোলা ছবিতে মৃতপ্রায় বুড়িগঙ্গা হয়ে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার এক ভাসমান ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমি। এরকম 90 টন ময়লা প্রতিদিন বুড়িগঙ্গায় ফেলা হয়, যার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যার কারণে বুড়িগঙ্গা নদীর দূষণের হার দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে এই নদী কতটা বেঁচে থাকবে তা নিয়েই রয়েছে সংশয়। সদরঘাট, ওয়াইজঘাট সহ নানা স্থানে সুয়ারেজ লাইন দিয়ে নদীতে পড়ছে পুরো ঢাকা সিটির অপরিশোধিত ময়লা পানি। দীর্ঘদিনের অত্যাচারে এখন নদীর পানি যেন এসব পানির চেয়েও বেশি কালো আর দুর্গন্ধযুক্ত, যার প্রভাবে বুড়িগঙ্গার বড় অংশেই দেখা মেলে না জলজ প্রাণীর। যদিও এলাকাবাসীর এক সময়ের মিঠা পানির মূল উৎসই ছিল এই নদী। পরিষ্কার আসলে শিকদারে যদি রাস্তাটা না দিত, খালের উপরে দেওয়া মাটি ফেলা, তাহলে এই নদীটা মরতো না। যত দখল কন, যত কিছুই কন, সব কিছু একমাত্র ময়লার কারণে। কথা আছে না যে হবু চাঁদের দেশে রাবু চাঁদের বাসা, তার মানে কি জানেন? হবু চাঁদের দেশটা হলো ছোট, রাক্ষসগুলা অনেক বড়। দশক মাটির নিচে মাছ দেখছি, ফলি মাছ ধরিয়ে খাইছি। এখন এই নদীতে মাছ তো বলো, মাছের ক্ষয়শো নাই। এখন ওই যে বোতল টোতল ময়লা ময়লা টোকায় ওই গরিব মাসে টুকটাক কামাই করে। সব মিলিয়ে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড়। এ দায় কার? বিশেষজ্ঞরা বলছেন, ময়লা ফেলেই ধীরে ধীরে নদী ভরাট করেছে দখলদাররা। নদীগুলোতে মাছের পরিবর্তে এখন প্লাস্টিকের বোতলের পরিমাণ বেশি। আমরা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরীর বিভিন্ন পয়েন্টে মাটি খনন করে সেখানে 15 ফিট গভীর পর্যন্ত প্লাস্টিকের অবস্থান আমরা লক্ষ্য করেছি। 2023 সালে বুড়িগঙ্গা দখল দূষণের জন্য প্রায় 28টি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে বাংলাদেশ নদী রক্ষা কমিশন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বারবার ল চেঞ্জ করা, বারবার একটা নতুন নতুন জাজমেন্ট না, বরং যা আছে ওটাকে কি ইমপ্রুভমেন্ট আছে আপনাকে এটা ট্র্যাকিংয়ের মধ্যে থাকতে হবে। নদী রক্ষা কমিশন যিনারা আছেন, ওদের প্রতি মাসে মাসে যদি ইমপ্রুভমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেখানো যায় এবং এক্সিকিউটিভ কি করছে সেটা হলো ফোকাস করতে হবে। পয়বর্জ্য কিংবা রাসায়নিক বর্জ্য যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি সর্বসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পানি আইনের নীতিমালা তৈরি না হলে সরকারের কাঠামো বদল হবে না।
তাই নদী সংরক্ষণ ও দূষণমুক্ত করতে পানি সম্পদ মন্ত্রণালয় শিগগিরই পানি আইন নীতিমালা প্রকাশ করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ওয়াটার রিইউজ অ্যান্ড রিসাইকেল শীর্ষক সেমিনারে আয়োজন করা হয়। আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, শিল্প কারখানাগুলোর দূষণে মারা গেছে ঢাকার প্রধান 4টি নদী। তাদের সংরক্ষণে 2026 সালের মধ্যে প্রকল্প তৈরি করা হচ্ছে। একই সঙ্গে অক্টোবরের মধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ চুক্তিতে তুরাগ নদী সংরক্ষণের কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি। এদিকে বুড়িগঙ্গা নদী রক্ষায় 42টি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে ঈদের পরে চুক্তি হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ইসরায়েল ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিলেও এখনও বিতরণ শুরু হয়নি বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। তবে তেল আবিবের দাবি, কেরেম সালোমে প্রবেশ করেছে প্রয়োজনীয় নানা সহায়তা। এদিকে নতুন করে সামরিক অভিযানের চালানোর জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একদিনে অবরুদ্ধ উপত্যকায় অবিরাম বোমা বর্ষণে নিহত হয়েছেন অন্তত 70 জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজায় ইসরায়েলের অবিরাম বিমান হামলায় শিশুসহ নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরেও। আন্তর্জাতিক চাপের মুখে সোমবার গাজায় ইসরায়েল সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিলেও তার কোনো বাস্তবায়ন নেই বলে অভিযোগ করেছে জাতিসংঘ। এ বিষয়ে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, কেরেম সালোম এলাকায় প্রবেশের জন্য জাতিসংঘের একটি দল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে, কিন্তু ইসরায়েলি বাহিনীর অনুমতি মেলেনি। এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েলের দাবি, ময়দা, শিশু খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ প্রবেশ করেছে। বর্বরতার চরম মাত্রায় পৌঁছানোর পরও গাজায় নতুন নতুন জায়গা দখল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। পাশাপাশি হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদারের ঘোষণা দিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানায়, অবরুদ্ধ গাজায় সামরিক অভিযানের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাশাপাশি তলব করা হয়েছে ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে। গাজা উপত্যকায় যুদ্ধ এখনও চালিয়ে নেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের 2 জন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস নিউজ। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুকে দ্রুত এ যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির জেরে চাকরিচ্যুত হয়েছেন 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। এবার সেই চাকরিহারা শিক্ষকরাই নেমেছেন রাজপথে। টানা 14 দিন ধরে চলা আন্দোলন এখন রাজ্য প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে একযোগে চাকরিচ্যুত করা হয় প্রায় 26,000 শিক্ষক ও কর্মীকে। নিয়োগ পরীক্ষায় মেধা নয়, চলছে দুর্নীতি, এমন প্রমাণেই আদালতের নির্দেশে বাতিল হয় নিয়োগ। এই রায়ের পরই কলকাতায় রাজ্য সরকারের শিক্ষা ভবনের সামনে আন্দোলন শুরু করেন চাকরিচ্যুত হাজার হাজার শিক্ষক। তাদের অভিযোগ, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা বারবার চাইলেও তা জমা দিতে পারেনি রাজ্য সরকার। অনেকেই প্রকৃত মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাদেরকেও করা হয়েছে চাকরিচ্যুত। আমরা যারা যোগ্য এখনো অযোগ্য হিসেবে দাগি হতে পারিনি, সেরকম আমরা যোগ্যরা 31শে ডিসেম্বর অব্দি স্কুলে যাব, স্যালারি পাবো, কিন্তু আমাদের চাকরিটা নেই। সরকার কি পদক্ষেপ নিচ্ছে, তাদের যে আলোচনা কি আছে সেই বিষয়ে আমরা আলোচনা করে আমাদের পদক্ষেপটা নেব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সর্বতোভাবেই উনি আমাদের পাশে আছেন, তো আমি সেই আশাটাই রাখি। আমাদেরকে যেভাবে হোক সরকার তাদের কাছে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, তারা যেন আমাদের দিকটা ভাবে। সুপ্রিম কোর্টের যে 17 রকমের দুর্নীতি, তার মধ্যে থেকে কিন্তু আমাদের কোনো জায়গা থেকে আমাদেরকে কিন্তু বিদ্যে পারেনি। বিকাশ ভবনে 2 ঘন্টা কাউকে বসে থাকতে হচ্ছে কর্মচারীদেরকে, তখন গভর্নমেন্ট তাদেরকে নিয়ে ভাবছে যে তাদের ক্ষতি হচ্ছে, তাদের মানসিক হ্যারাসমেন্ট হচ্ছে। আর আমরা যে 1 বছর ধরে মানসিক অশান্তির মধ্যে আছি। চাকরিচ্যুত শিক্ষকদের দাবি দেওয়া ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলেও আন্দোলনের সামনে বেকায়দায় তৃণমূল সরকার। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।
অবশেষে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করল পিসিবি। 28শে মে থেকে শুরু হয়ে সিরিজ চলবে 1 জুন পর্যন্ত। 5 ম্যাচের টি-20 সিরিজ হবে না, এটা জানা গিয়েছিল আগেই। নতুন প্রস্তাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে 3 ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল বিসিবি। প্রস্তাবে রাজি হলেও চূড়ান্ত সূচির অপেক্ষায় ছিল সবাই। দল ঘোষণার পর এবার সেই সূচিও জানিয়ে দিল পিসিবি। অনুরোধ মেনে 5 ম্যাচের টি-20 সিরিজ হবে এখন 3 ম্যাচে, যার প্রথম ম্যাচটি হবে 28শে মে। দুই দল দ্বিতীয় ম্যাচ খেলবে 30শে মে, আর সিরিজের শেষ ম্যাচ হবে 1 জুন। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানের সীমান্তবর্তী কোনো শহরে সিরিজ না খেলার পরামর্শ দেওয়া হয়েছিল বিসিবিকে, কিন্তু সেই অনুরোধ রাখেনি পিসিবি। সিরিজের সবগুলো ম্যাচই হবে ভারত পাকিস্তান ওয়াঘা বর্ডার থেকে মাত্র 24 কিলোমিটার দূরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আইপিএলের খবর। দিল্লি ক্যাপিটালসের হয়ে টানা দ্বিতীয় ম্যাচ খেললেন মুস্তাফিজুর রহমান। দল না জিতলেও বল হাতে ম্যাচটা খুব একটা বাজে কাটেনি কাটার মাস্টারের। তার একমাত্র শিকার মুম্বাই ইন্ডিয়ান্স ওপেনার রোহিত শর্মা। প্লে অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ফিল্ডিংয়ে নামে দিল্লি। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান মুস্তাফিজ। আউটসাইড অফের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন রোহিত। ওই উইকেটে ওয়াংখেড়েতে নেমে আসে নীরবতা। তবে এরপরে আর সাফল্য পাননি কাটার মাস্টার। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন নিজের নির্ধারিত 4 ওভারে। 7.5 করে তার খরচ 30 রান। মুম্বাই তোলে 180 রান। তবে ব্যাটারদের ব্যর্থতায় ওই রান তাড়া করতে পারেনি ক্যাপিটালস। মুস্তাফিজও ব্যাট হাতে নেমে করেছেন 0 রান। মুম্বাইয়ের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেল ফিজের দল। এবারে ফুটবল। মাত্র 400 টাকায় পাওয়া যাবে বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি কোয়ালিফায়ার ম্যাচের টিকিট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে শনিবার থেকেই টিকিট সংগ্রহ করা যাবে। যদিও বাফুফের ভেরিফাইড পেজে পোস্ট দিয়ে জানানো হয় শুক্রবারই শুরু টিকিট বিক্রি। হসপিটালিটি ও কর্পোরেট বক্সের টিকিটের মূল্য সর্বোচ্চ 5,000 টাকা। 9 ক্যাটাগরিতে 18,300 টিকিট বিক্রি করবে বাফুফে। এছাড়া 3টি অফলাইন বুথ রাখারও পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটও পাওয়া যাবে অনলাইনে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফুটবল ভক্তদের মাঝে। এবার অবসান হলো সোনার হরিণ টিকিট নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা। জানা গেল কোথায় পাওয়া যাবে টিকিট এবং কিভাবে তা সংগ্রহ করবেন সমর্থকরা। ঘোষণা করা হয়েছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মের নামও। টিকিফাই থেকে টিকিট সংগ্রহ করা যাবে। 9 ক্যাটাগরিতে 18,300 টিকিট বিক্রি করা হবে সিঙ্গাপুর ম্যাচের জন্য। 24শে মে শনিবার দুপুর 12টা থেকে টিকিট অনলাইনে পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে শনিবারের কথা বলা হলেও বাফুফের অফিসিয়াল পেজে দেয়া হয় ভিন্ন তথ্য। পোস্ট দিয়ে জানানো হয় টিকিট পাওয়া যাবে শুক্রবারেই, যা এরই মধ্যে অনেকের কাছেই বিভ্রান্তির সৃষ্টি করেছে। টিকিটের মূল্য নিয়েও আছে অসন্তোষ। সর্বনিম্ন 400 টাকার পর ক্লাব হাউসের টিকিটের মূল্য রাখা হয়েছে 2,000 টাকা। হসপিটালিটি ও কর্পোরেট বক্সের টিকিটের মূল্য সর্বোচ্চ 5,000 টাকা। 3 ক্যাটাগরির ভিআইপি টিকিটের মূল্য যথাক্রমে 4,000 ও 2,500 টাকা। টিকিফাইয়ের ওয়েবসাইট থেকে একসঙ্গে সর্বোচ্চ 5টি টিকিট কাটতে পারবেন দর্শকরা। ম্যাচের দিন টিকিটের অনলাইন কপি প্রদর্শনের মাধ্যমে থাকছে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ। এই পদ্ধতিতে কালোবাজারির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে দাবি বাফুফের। অনলাইন ছাড়াও বাফুফে ও অন্য 2টি স্থানে অফলাইন বুথ করার পরিকল্পনা ফেডারেশনের। লোকেশনগুলো এখনো ফাইনাল করতে পারে নাই, আপাতত 3টা ওনারা দিবে কনফার্ম করেছে। এর একটা আমাদের ফুটবল ফেডারেশনের আশেপাশে হবে এটা নিশ্চিত, বাকি 2টা ওনারা বলে দিবে। তো আমরা চেষ্টা করতেছি যেন সহজভাবে যেন আমাদের দর্শকরা পেতে পারে। এদিকে টিকিট সংগ্রহ করার প্রক্রিয়াকে সহজ বলে দাবি করছেন টিকিটিং প্ল্যাটফর্ম সংশ্লিষ্টরা। ম্যাচ শুরুর 3 ঘন্টা আগে টিকিটের অনলাইন ও হার্ড কপি দেখিয়ে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা। তার নাম, ইমেল, ফোন নাম্বার আর ডেট অফ বার্থ এই কয়েকটা ইনফরমেশন দিবে। দেওয়ার পরে তার চেক আউট প্রসেসে যাবে। পেমেন্টটা হওয়ার সাথে সাথেই সে তার টিকিটটা তার ইমেইলে পেয়ে যাবে। যখন আমরা গেটে আসছে এন্ট্রির জন্য, আমাদের ডিভাইস দিয়ে সেটা স্ক্যান করে তার কিউআর কোডটা আমরা স্ক্যান করে সাথে সাথেই এন্ট্রি দিয়ে দিচ্ছি। সো এখানে প্রসেসটা অনেক সিম্পল। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটও একই অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারবেন দর্শকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
মেয়রের শপথ দাবিতে কাকরাইলে সড়ক অবরোধ, যোগ দিলেন ইশরাকও। সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ, উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি। পিসির পদত্যাগ, স্থানীয় ভোটের দাবিতে বিক্ষোভ, কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচন চায় না এনসিপি। পিসি নয়, সিদ্ধান্ত নেবে সরকার, বললেন সানাউল্লাহ। করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, হবেও না, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।